প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ আলোচনার শিরোনাম ক্ষোভ, বিক্ষোভ ও আলোচনায় নির্বাচনের দাবি। যে দুজন অতিথি কথা বলবেন এ বিষয়ে তাদের সঙ্গে পরিচয়টা করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান, এরপর রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনারা দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই দুই অতিথির সঙ্গে আলোচনা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখীর সবশেষ সংবাদ শিরোনাম। ৩-০ ধারণার বাস্তবায়নে বিশ্ববাসীর সুন্দর ও নতুন ভবিষ্যৎ গড়া সম্ভব, বিশ্ব জলবায়ু সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকার জরুরি, বলেছেন মির্জা ফখরুল। অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। রাতেও সড়কে বিক্ষুব্ধরা। ফ্যাসিবাদের শেকড় এখনো উৎখাত হয়নি, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নতুন উপদেষ্টার মূল্যায়ন জনগণ করবে, বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। এবং প্রশিক্ষণ সনদ ও উড্ডয়ন ঘণ্টা জালিয়াতি করে উড়োজাহাজ চালান ক্যাপ্টেন মাসুদ। সিভিল এভিয়েশনের তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আলোচনাটা শুরু করছি আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল বলে চিনি। সেখানে দিনভর বিক্ষোভ হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত তারা এই বিক্ষোভটা করছেন। এটি শুরু হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা সকালে গিয়েছিলেন তাদেরকে দেখতে, এবং তারপর থেকে এই বিক্ষোভটা শুরু। এবং তাদের অভিযোগের মূল জায়গাটা যেটা হচ্ছে যে তারা একটা দুর্দশাগ্রস্ত সময় পার করছেন, এবং তাদের যেভাবে দেখবার এবং সহযোগিতা করার কথা ছিল সেটি আসলে হচ্ছে না। সেই জায়গা থেকে তাদের ক্ষোভ এবং এই প্রতিবাদ, এবং যতদূর জানি যে এখনও সেই বিক্ষোভ চলছে। তো আলোচনাটা সেখান থেকে শুরু করছি যে এ ধরনের একটি বিক্ষোভের ঘটনা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়, কিন্তু কেন এমনটি ঘটে বা আসলে এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। ইলিয়াস খান, প্রথমে যাচ্ছি আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক আজকে যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে তার একজন অন্যতম বীর যোদ্ধা ভিপি নুরুল হক নূর, এবং অনুষ্ঠান যারা দেখছেন, এটি খুব কষ্টকর। আমি মোটা দাগে যদি বলি যে যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, অনেকে মারা গিয়েছেন এবং অনেকে এখন পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন, তাদের আজকে তাদের বেঁচে থাকা, যদি মোটা দাগে বলি সেই জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে যে তারা, কিন্তু এটি সরকারের আরও আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমরা তো নানা ধরনের কথা শুনেছি, ভিতরে যে এত ক্ষোভ আমরা কিন্তু আসলে এগুলো জানতাম না, বা মিডিয়াও সব ক্ষেত্রে জানতে পারেনি। যারা মারা গিয়েছে তারা তো গিয়েছেনই, যারা এখন বেঁচে আছেন অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই। ওদের আমি বোধহয় সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলাম একজনের চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইসব মানুষগুলোকে তারা বিক্ষোভ করছে, তাদের সবার জীবন তো অনিশ্চিত হয়ে গেছে। তারা যে আগামী দিনগুলোতে কীভাবে বাঁচবেন সেটি কিন্তু তারা জানেন না, যে খুব কষ্টকর জীবনের অপেক্ষা তারা করছেন। বাট এটি হওয়া উচিত না। এত বড় একটি দুর্বিনীত সরকার, অমানবিক সরকার ছিল বাংলাদেশে, জগদ্দল পাথরের মতো চেপেছিল। তাদেরকে সরিয়েছে, যে অনেক শক্তি ক্ষয় হয়েছে, এবং এরা কিন্তু আগেও অনেক সাফার করেছে। সুতরাং আমি একটি কথাই বলতে চাই, অনেকে দেশের বাইরে পাঠানো হয়েছে, এখনও যারা আছে তাদেরকে যতটা সম্ভব এদেরকে আমার মনে হয় দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করা উচিত। এবং যারা দেশে আছেন চিকিৎসা নিচ্ছেন, যদি বিদেশ না যান, তারা যাতে আগামী তাদের পরবর্তী জীবন না, এদের অনেকেই কিন্তু কর্মক্ষম নাই। যেমন যাদের চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে, আমি যদি ভুল না জেনে থাকি, প্রায় ৩০০-র অধিক মানুষের নাকি চোখ নষ্ট হয়ে গেছে। ছাত্র জনতা হাত কেটেছে, পা কেটেছে, নিউরো প্রবলেম হয়েছে, নানা সমস্যায় যারা জর্জরিত। এদেরকে আগামী দিনগুলো যাতে তারা নির্বিঘ্নে বাঁচতে পারে, তার সন্তান সন্ততি যদি থাকে পরিবার নিয়ে, সেই ব্যবস্থা সরকারের করতে হবে। এবং আমার মনে হয় যে এটি খুব বিশাল অঙ্কের টাকা না, এবং এই ক্ষেত্রে যদি
সমাজে যারা বিত্তমান আছেন বা বড় ব্যবসায়ী আছেন তাদের কাছে যদি সহযোগিতা চাওয়া, আমি যদি ভুল না জেনে থাকি, আমি শুনেছি অনেক জায়গা থেকে এই ধরনের সহযোগিতা নেওয়া হয়েছে, অনেক ব্যাংক থেকেও নেওয়া হয়েছে। আমাকে ওই দিন একজন বললেন এই উদ্যোগটা নেওয়া উচিত, কারণ এত দ্রুততম সময় একমাত্র এক মাস 5 দিনে প্রায় 2000 লোক মারা গিয়েছে এবং পঙ্গু হয়েছে অনেকে, 22, 23, 24, 25 হাজার, চোখ হারিয়েছেন অনেকে, একদম সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছেন। এদের এই সুযোগটা দেওয়া উচিত, সরকারকে উদ্যোগ নেওয়া উচিত খুব দ্রুত, কারণ অনেক দিন তো হয়ে গেছে, প্রায় 3 মাস, প্রায় 3 মাস কি 3 মাস অনেক বেশি হয়েছে, কারণ 5 তারিখে আগেও কিন্তু অনেকে আহত হয়েছে। 5 তারিখ তো সরকারের পতন হয়েছে, আর আগেও কিন্তু অনেকে আহত হয়েছে। সুতরাং এই উদ্যোগটি নেওয়া উচিত বলে আমি মনে করি। আর ওই শুরুতে যেটি বলেছি, এখন যে তারা বিক্ষোভ করছে এটি আমাদের জন্য কষ্টকর, খুব পীড়া দেয় আসলে। কত কোমলমতি শিক্ষার্থী, এদের সঙ্গে অনেক সাধারণ মানুষ আহত হয়েছে, তারা এখনই রাস্তায় কি বলে সরকার পতনের জন্য তারা রাস্তায় আন্দোলন করেছে, এখন বেঁচে থাকার জন্য, তাদেরকে নতুন করে বাঁচার জন্য তাদেরকে রাস্তায় এই রাত এখন বাজে 12টার বেশি বাজে, এখনও তারা বিক্ষোভ করছে। এটি খুব দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। খুব দ্রুত তাদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা উচিত, কারণ আমরা তো বাস্তবতারা জানি, আমাদের দেশে হাসপাতাল অনেক সময় কিন্তু সঠিক চিকিৎসা দিতে পারেনি, অনেক রোগীর চাপ রয়েছে। এবং আমরা তো মাঝে মাঝে গণমাধ্যমের কল্যাণে দেখি, এই ধরুন চেক করতে যে মেশিনটি লাগবে, টেস্ট করতে সেই মেশিনটি নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো 20 টাকা দামের মেশিন কিন্তু নষ্ট হয়ে আছে, সেটি অপারেট করতে পারে। সব হাসপাতাল কিন্তু একই চিত্র। সুতরাং আর বেসরকারি হাসপাতাল তো এদের চিকিৎসা করা একটা টাফ, কারণ বেসরকারি হাসপাতালগুলো বিশেষ করে অনেক বড় বড় হাসপাতাল আছে যেগুলোতে সাধারণ মানুষ চিকিৎসা করতে পারে না। আন্দোলনের সংগ্রামে মূলত সাধারণ মানুষ ছিল, বিত্তবান পরিবারের সন্তান বা বিত্তশালী যারা অনেকে কম নেমেছেন, যদি পরিবারের সন্তান কিছু নেমেছিল। সুতরাং আমি মনে করি এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এরা দেশের গণতন্ত্র দূরে আন্দোলন করেছে, দেশের জন্য জীবন বাজিয়ে রেখেছে। এবং অনেকে বলেন যে এটি আমাদের দ্বিতীয় বিজয়ের মতো আনন্দ, কারণ আমরা তো এমন একটি ধারণা এই সোসাইটি তৈরি হয়েছিল এবং মাইন্ডসেট পুরো চেঞ্জ করে দিয়েছিল যে এই সরকার বিজয়ের কোনোদিন বিদায় নেবে না, কিন্তু তারা কিন্তু বিদায় নিতে বাধ্য হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু এই আজকে যারা বিক্ষোভ করছে তাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল। সুতরাং আমি মনে করি তাদেরকে দেশের বাইরে নিয়ে, আমি কোনো রাগ ঢাক না রেখে বলি, যত টাকা লাগুক এদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা উচিত এবং আগামী দিনগুলোতে তারা যারা খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এই ক্ষোভ বিক্ষোভ এবং এর প্রতিকার এই প্রসঙ্গে দুর্ধর্ষ আপনার কথা শুনতে চাই। এখন আসলে বিশেষ করে আমাদের রাজনীতির শুরু থেকে আমরা তো একটা অস্বাভাবিক পরিস্থিতি ফেস করে আজকের জায়গায় আসছি, এবং আমার মনে হয় যে এটা নিজের কথা বলা হয়ে যাবে এরকম না, বা নিজের ঢোল নিজে পেটানোর মতো। এই অল্প বয়সে আমরা যতটুকু নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের কথা বলতে গিয়ে কিংবা মানুষের অধিকারের কথা বলতে গিয়ে, এটা আমাদের জেনারেশনের সমবয়সী লোকজন কিন্তু ওইভাবে হয় নাই। এই আন্দোলনের বিশেষ করে যে কোটার ইস্যুকে কেন্দ্র করে শুরুর দিকে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটা কিন্তু 2018 সালে আমরা শুরু করেছিলাম, এবং সেই আন্দোলনের ফলেই কিন্তু একটা জনপ্রিয়তা, জনসমর্থন, যার ফলে 2019 সালে ডাকসু নির্বাচনে 28 বছর পরে ভিপি হওয়া। এবং আজকের এই আন্দোলন যারা করেছে তারা নেতৃত্ব পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী সরাসরি আমার সাথে রাজনীতি করেছে, একসাথে ডাকসুতে নির্বাচন করেছি, ছাত্র রাজনীতি করেছি। এখন এই আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয়েছে। এই আন্দোলনের মধ্যে আমি কিন্তু এই 19 জুলাই মানে 18ই জুলাই দিবাগত রাত 19 জুলাই পড়ে গেছে, গ্রেপ্তার হয়েছিল। এখন আমাদের আন্দোলনের ফসল এই সরকার, আমাদের আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয়েছে। আমরা যদি সরকারের সমর্থন না দিতাম, রাজপথে প্রতিক্রিয়া দেখাতাম, তাহলে তো সরকার এরকম হতো না। আমরা অনেক আশা নিয়ে, আসলে স্বপ্ন নিয়ে সরকারকে সমর্থন দিয়েছিলাম। বিশেষ করে চিফ অব দ্য গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা জানি যে আপনার 111-এর সময় তাকে চিফ করার জন্য প্রস্তাবনা গিয়েছিল, তিনি ডিনাই করেছেন। এইবার তিনি এগ্রি করেছেন, আমরা খুশি হয়েছি। কাজে তার প্রতি আমাদের যে প্রত্যাশার পারদ সেটা অনেক উপরে, এবং তার টিম
যারা আছে তাদের প্রতিও যে প্রত্যাশা থাকবে, স্বাভাবিকভাবেই সেটা একটা অনন্য উচ্চতায় থাকবে। সেইখানে বাস্তবতা খুব হতাশাজনক। আর এইখানেই আমাদের জন্য একটু বিব্রতকর যে 100 দিনের মাথায় কিংবা 3 মাসের মাথায় সরকারের সমালোচনাটা করাটা, কিন্তু আমরা না করতে চাইলেও তো আরেকজনে বলবে। আমি সাফাই গাইলেও তো অন্যরা সাফাই গাবে না। যে আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, পঙ্গু হসপিটালের কথা আপনি বলছেন, স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো মানুষ, মহিলা মানুষ, তিনি একজন ক্যান্সার সার্ভাইভার পেশেন্ট, বাট কাজ করে যাচ্ছেন। কিন্তু আসলে রাষ্ট্রের এখন যে সংকট, একটা বহুমুখী সংকট। ধরেন আপনি চিকিৎসার কথায় যদি ধরেন, এমন কোনো মেডিকেল নেই যে যেই মেডিকেলে আওয়ামী লীগের এই সাচিব কিংবা দলদাস লোক না বসাইছে। যোগ্য লোকদেরকে বঞ্চিত করে অযোগ্যদেরকে প্রমোশন দিয়ে হাই পদে, উঁচু পদে নিয়ে আসা হয়েছে। এবং এই যে রাজনৈতিকভাবে তাদের নিয়োগ, পদোন্নতি, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত জায়গায় তো একটা চরম সংকট বাসা বেঁধেছে। তো এই সংকট মোকাবেলা করা নর্মাল কোনো সুশীল ব্যক্তি বলেন, সিভিল সোসাইটির প্রতিনিধি বলেন, কিংবা এনজিও পরিচালনার প্রতিনিধিত্ব বলেন, তারা এটা পারবে না। আমরা বলছিলাম যে এটাকে একটা জাতীয় ঐক্যমতের সরকার, যে আন্দোলনকারী দলসমূহের প্রতিনিধিদেরকে নিয়ে, অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা। তাহলে আজকে এই যে 3 মাসে স্বাস্থ্য উপদেষ্টাকে এইভাবে লাঞ্ছিত হতে হতো না। এবং কাদের কাছে লাঞ্ছিত হয়েছেন, গ্রাউ হয়ে শিকার হয়েছেন, এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, রাজপথে থেকে জীবন দিতে গিয়েছে। কারণ 2000 মানুষ তো প্রাণ দিয়েছে। এই আরও যে প্রায় আপনার 50,000 মানুষ গুরুতর আহত, তাদের অনেকের প্রাণ চলে যেতে পারত। তো তারা তো জীবন দিয়েই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে আপনাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল কি? প্রত্যেকটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদা দেওয়া, তাদের ক্ষতিপূরণ দেওয়া, আহতদের যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে। কিংবা যারা আহত হয়েছেন তারা ব্যক্তিগত জমি বেচে খরচ করলেও সেই ক্ষতিপূরণটা দেওয়া। তাহলে 3 মাসে যদি আপনি এটা না নিশ্চিত করতে পারেন, আপনি কি রাজনৈতিক সরকারের মতো মূলা ঝুলাইবেন যে আপনার 1 বছর লাগবে, 6 মাস লাগবে? কিন্তু প্রক্রিয়াটি তো শুরু হয়েছে। প্রক্রিয়াটা শুরু হলে তাহলে আপনি চিকিৎসা পাচ্ছে না। ওই যে আমরা একটা প্রভাত পড়ে এসেছি যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, আমরা একটু উল্টো করে বলছি যে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার আসিল। তো এই অসুস্থ মানুষগুলো হাসপাতালের বেডে কাতরাবে, চিকিৎসা পাবে না, হাজারি করবে, এবং অনেকে মৃত্যুর দিকে ঠেলে যাবেন, পঙ্গু হবেন, অন্ধ হবেন। তারপরে আপনি তাদেরকে টাকা দিবেন এবং সুচিকিৎসা নিশ্চিত করবেন। এই যে আপনি আপনার এই ধরেন 2000 পরিবার শহীদ হয়েছে, 1 কোটি টাকা করে দিলে 2000 কোটি টাকা, কিংবা এই আহত পরিবারগুলোকে ধরেন 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা এই রাষ্ট্রের কাছে কিছু নেই। একজন পিকে হালদারই 10,000 কোটি টাকা বিগত সরকার, মানে একজন পিকে হালদার পাচার করে দিয়েছে। এরকম অনেক পিকে হালদারের সৃষ্টি হয়েছে। রাষ্ট্র তো একটা বড় বিষয়, কাজে এখানে এই 10,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা খুব বেশি কিছু না। তো কেন আপনি এখনো ডিলে করছেন? এখন তালিকা নিশ্চয়ই আপনি সঠিকভাবে করতে পারেন নাই, আহতদের আপনি খোঁজখবর নিতে পারেন নাই, যা হয়েছে এটা ফর্মালিটি, কিংবা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা শুধু মিটিং করেছে, সেটিং করেছে, খরচ দেখিয়েছে, কিন্তু তারা প্রকৃতটা এখন পর্যন্ত মাঠ লেভেলে এক্সিকিউশন করতে পারেনি, যার ফলে এই স্বাস্থ্য উপদেষ্টা এই অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়েছেন এবং এখনো আন্দোলন চলছে। কেন আন্দোলন চল? এই সরকারের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি। এটা ইউনূস সরকারের জন্য কি আপনি একটা ভালো মেসেজ মনে করেন? আমরা প্রকাশ্যে বলি যে আমরা দ্বিতীয় ধাপের মিটিংয়ে আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেছিলাম যে স্যার, আপনার যে অবস্থান এবং স্ট্যাটাস সেটা বাংলাদেশের মতো কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির চেয়ে কোনো অংশে কম না। এই সরকারের ব্যর্থতা এবং সফলতা আপনার সম্মান এবং মর্যাদার সাথে নির্ভরশীল বা যুক্ত। কাজেই আপনার এই টিমে কারা আছে, কে কি করতে চায়, কে কোন দিকে খেলতে চায়, এইগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনার পদক্ষেপ নিতে হবে। কারণ আপনি যে এতদিন ধরে যে সম্মানটা অর্জন করেছেন, এই সরকারের ব্যর্থতায় কিন্তু সেটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। কাজে আমরা চাই না যে আপনি শেষ বয়সে ব্যর্থতার একটা মানে আপনার অধ্যায়ে আপনার সফলতার ইতিহাসে রচিত হোক কিংবা সেটাকে কলঙ্কিত করুক। তো কাজে আপনাকে এই দায়িত্বটা নিতে হবে। এখন মনে হচ্ছে যে আসলে সরকার ফাংশনিংয়ের ক্ষেত্রে পরিপূর্ণভাবে কাজ করতে পারছে না, এবং কোন উপদেষ্টা কেন কাজ করতে পারছে না সেটি নিয়ে তো আলোচনা করতে বুঝতে হবে। যেমন যে উপদেষ্টা নতুন করে 3 জন নিয়োগ হয়েছে, আপনি দেখেছেন, সেটি নিয়ে বিতর্ক হচ্ছে।
আন্দোলন হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা, রাজনীতিবিদরা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এমনকি ছাত্ররা, যেই ছাত্র নেতৃবৃন্দ এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ, কিংবা যারা তাদের ব্যাকআপ বলতে পারেন, যে যারা নতুন পার্টি তৈরি করে সরকারের ব্যাকআপের জন্য কাজ করবে, যদিও আন্দোলনে সমর্থন দিয়েছে সব দল, সব মতের মানুষ, সাংবাদিক ইলিয়াস ভাই, আমরা আর একজন, সকলের অংশগ্রহণ এবং আন্দোলনের ফলেই কিন্তু এই গণঅভ্যুত্থান রয়েছে। কাজে এটা কোনো স্পেসিফিক আদর্শিক সংগঠন কিংবা গোষ্ঠীর লোকের আন্দোলন ছিল না। কিন্তু এই ছাত্রদেরকে তো বেশি একটু সরকার প্রাধান্য দেয়, যেহেতু তারা ফ্রন্ট ফ্রিজে ছিল, লাইমলাইটে ছিল। তাহলে সেই ছাত্ররাও কিন্তু এই উপদেশটা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং বিভিন্ন মানুষ তার এক্ষেত্রে দাবি। উপদেষ্টা মাহফুজ আলম উনি একটি কথা বলেছেন যে তারা কেমন করছেন বা কেমন করবেন সেই মূল্যায়নটা মানুষ করবে, এবং তার জন্য একটা নিশ্চয়ই একটু সময়ের দরকার আছে, সেটি তিনি বলেন, তিনি বলেছেন এটা মানুষ করবে মূল্যায়নটা। যথার্থ বলেছেন। আমরা কথা বলছি কি সঠিক কথা বলছি না ব্যাঠিক কথা বলছি, সে যেমন টেলিভিশন সেটে বসে যারা দেখছেন, পরবর্তী ইউটিউব ফেসবুকে দেখবেন, তারা রিয়াকশন দিবেন, জানাবেন। আবার আমরা পাশাপাশি সরকারে যারা কাজ করছে তাদের কাজ কতটুকু সঠিক পথে আছে, কি করছে, সেটা নিয়ে পাবলিক তো রিয়াকশন দিচ্ছে। যেমন ধরেন, আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে প্রায় 5 থেকে 5.5 কোটি নিম্ন আয়ের মানুষ, তো এই নিম্ন আয়ের মানুষের ভাই সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, এগুলো খুব মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথাটা হচ্ছে যে জিনিসপত্রের দামটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, চালের দামটা ঠিক পর্যায়ে আছে কিনা, পেঁয়াজের দামটা, ডিমের দামটা, মুরগির দামটা, কিংবা আমি অসুস্থ হলে ঢাকা মেডিকেলে আমি একটা ভালো চিকিৎসা পাবো কিনা। কারণ সবার তো সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাজ্যে চিকিৎসা করার সক্ষমতা নেই, তারা বাইরে যেতে পারে না। তার কাছে তাদের যে বেসিক নিড, সেই জায়গায় আপনি কি করেছেন? 3 মাসে আপনি কি এই দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করা গেছে? টিসিবির সংখ্যা বাড়াবেন কেন? জনগণকে বিকারির লাইনে দাঁড় করে, এটা তো এই সরকারের কনসেপ্ট না। আপনি ওভারঅল চালে ভর্তুকি দিয়ে হলে, চাল এই দেশের মানুষের প্রধান খাদ্য, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, এইগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আমাদের সবচেয়ে এই যে 40 থেকে 45 লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গাটা গার্মেন্টস, এবং আমাদের আপনার বিদেশি মুদ্রা আয়ের অন্যতম একটা খাত, 3 মাস ধরেই তো অস্থিতিশীল। আন্দোলন হয়েছে দফায় দফায়, কিন্তু আন্দোলন কি থেমেছে? এখন আন্দোলন চলছে। তাহলে এইটার নিরসন করাটা তো সরকারের দায়িত্ব। স্থায়ীভাবে এটা থামছে না। সরকারের যারা উপদেষ্টা প্রতিনিধি, হ্যাঁ, তারা কি সঠিকভাবে ডিল করতে পারছেন না, যার ফলেই 2 দিন পর পর কিন্তু সড়ক অবরোধ হচ্ছে কিংবা আন্দোলন তৈরি হচ্ছে। তার মানে সরকারের কাজকর্মের একটা সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, কিংবা যেভাবে যে বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার, সমাধান করা দরকার, সেটি তারা পারছে না, এটা পরিষ্কার। যার ফলেই তো এই সংকটগুলো তৈরি হয়েছে বা হচ্ছে। তো দুজন উপদেষ্টা নিয়ে যে ক্ষোভটি দেখা দিয়েছে, এই প্রসঙ্গে একটু ইলিয়াস খান আপনার কাছ থেকে শুনতে চাই। যদিও তারা কিন্তু আত্মপক্ষ সমর্থনে নিজেদের বক্তব্যগুলো তারা রেখেছেন, হ্যাঁ, নিশ্চয়ই আপনি সেগুলো জানেন তারা কি বলেছেন। তো ক্ষোভের প্রকাশ যারা ঘটাচ্ছেন তাদের যে যুক্তি, এবং অভিযুক্ত যারা তাদের যে যুক্তি, দুটোই আপনি জানিয়েছেন, একটু শুনবো আপনার মূল্যায়ন। আসলে এ সম্পর্কে কমেন্ট করা খুব টাফ, কারণ এই যে মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব, তিনি দেখেছে যে ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে, তিনি কিন্তু খুব ছাত্রদের পক্ষ ছিল, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে। বাট আগে তার কিছু স্ট্যাটাস দেখেছি আমরা, ফেসবুকে স্ট্যাটাস, তার স্ত্রী ধরুন অভিনয় করেছেন, তারপরে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ছবি রয়েছে। আসলে এগুলো অনেক সময় বাধ্য হয়। তারপরে ফারুকী সাহেবের শিক্ষাগত যোগ্যতা কি, সেগুলো নিশ্চয়ই আমরা সবাই দেখেছি। এগুলো নিয়ে মন্তব্য করা টাফ, কারণ মানুষ দুভাগে ভাগ হয়ে গেছে। ফারুকী সাহেবকে মনে করা হয় যে তিনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বা সাংস্কৃতিক জগতে অনেক পরিবর্তন এনেছেন। বলা হয় যে মানুষকে সিনেমা দেখে, টেলিভিশন দেখে, কারণ আমরা একসময় কিন্তু বিশেষ করে আমাদের জেনারেশনের পরে যে জেনারেশন, তারা কিন্তু বাংলাদেশি কোনো নাটক, সিনেমা এগুলো দেখা বন্ধ করে দিয়েছিল, আমি যদি ভুল না জেনে থাকি। কিন্তু এখন আবার তিনি কিন্তু কিছুটা হলমুখী করেছেন বা অনেকে নাটক দেখছেন, এই আর কি। সুতরাং এটি এই মুহূর্তে আমরা দেখতে চাই আগামী দিনে তিনি কতটুকু ভালো করতে পারেন, কারণ এখন সাংস্কৃতিক কার্যক্রম কিন্তু স্থবির হয়ে আছে বাংলাদেশে। এটি কিন্তু খুব ক্ষতিকর দিক, কোথাও কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নাই, কিন্তু এটি খুব ক্ষতিকর দিক। আর নাম্বার 2, আর এক ভদ্রলোকের নাম শেখ বশির, তার ভাই এমপি ছিলেন, আমরা জানি। তিনি বলেছেন যে তার ভাই এবং তিনি দুজন ভিন্ন মতাদর্শের মানুষ। হ্যাঁ, তাদের ব্যবসায়িকভাবে আমি যে ভিতরে খবরটি জানি, তাদের যে ব্যবসা সেগুলো ভাগ হয়ে, তারা কিন্তু অনেক ভাই বোন, তারা
এবং তিনি বলেছেন যে আমার ভাই এবং তার স্টেপ ব্রাদার বোধহয়, যদি আমি ভুল না জেনে থাকি, তিনি সেটা দাবি করেছেন। ব্যবসায়ী হিসেবে তিনি অত্যন্ত সফল, এবং আমরা তো দেখেছি কিছু কিছু ব্যবসায়ী নির্লজ দালালি, কিন্তু তার এরকম দালালি কিন্তু আমি দেখিনি কোথাও। যেমন ধরুন, এই যে আবু সাইদ মারা যাওয়ার পরেও 4 দিন পরে বোধহয় ব্যবসায়ীদের নিয়ে গিয়ে শেখ হাসিনা একটি সম্মেলন করেছিলেন, এবং সেখানে একজন ব্যবসায়ী বলেছিলেন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে তো আছি এবং মৃত্যুর পরেও আছি। হ্যাঁ, তো এই ধরনের ভূমিকা কিন্তু তিনি কোনোদিন পালন করেছে বলে আমি জানি না। বাট এই যে ধরুন একজন আসছে নজরুল ইসলাম মজুমদার, তার সঙ্গে আমরা টেলিভিশনে আমাদের মুখস্থ হয়ে গেছিলো যে এই লোক আজকে বা আর 2 দিন পর কিছু চাঁদা দেবেন শেখ হাসিনাকে, কি ত্রাণ ফান্ড বা কি এরকম আছে। তারপরে এই যে বসুন্ধরার মালিক, ওনাকেও দেখতাম সবসময়। কিন্তু এই যে ভদ্রলোক, ওনাকে কিন্তু এরকম আমি দেখি না। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কেমন ভূমিকা ছিল এটা ভিপি নূর ভালো বলতে পারবেন। তিনি বা ব্যবসা হিসেবে তারা তো অ্যাক্ট করেন না আসলে যে ছাত্রদের পক্ষে আছি বা সরকারের পক্ষে আছি, কারণ ব্যবসায়ীদের একটা প্রবণতা আছে যে সরকারে যখন থাকুক তাদেরকে একটু তুষ্ট রেখে চলা, এবং তবে তিনি সেটা দৃষ্টিকটুভাবে করেছেন বলে আমি মনে করি। এবং তাদের গ্রুপের বিরুদ্ধেও খুব বেশি বদনাম আমরা শুনি না। যেমন অনেক গ্রুপ, যেমন এই অনেকে ব্যাংক লুটপাট করেছে, অনেক টাকা পাচার করেছে, কিন্তু এখন পর্যন্ত কি এই যে ওনার প্রতিষ্ঠানের মধ্যে আকিজ বসির বোধহয় নতুন তিনি যেটি করেছেন, এই প্রতিষ্ঠানটি অনেক বেশি টাকা পাচার করেছে, এগুলো কিন্তু আমরা শুনি না। বাট বড় খেলাপি এগুলো কিন্তু আমি জানি না। বাট 2 ধরনের কথা আসছে যে তিনি একটি মামলায় বোধহয় আসামি ছিলেন, আবার তিনি দাবি করেছেন তিনি না। বলেছেন যে আমি আসামি কিনা আমি জানি না, উনি নিশ্চিত না। তো এগুলো নিয়ে এটা ধোঁয়াশার সৃষ্টি নাম হচ্ছে, নিয়ে বাট হয়তো বিতর্ক হচ্ছে। বাট আশা করতে চাই যে যেহেতু তারা দায়িত্ব পেয়েছেন, খুব দ্রুত তারা অ্যাক্ট করে তাদের পারফরমেন্স শো করে তারা এই জনমনে যে বিরূপ কিছু মানুষের মধ্যে অন্তত আছে বিরূপ ভাব, সেটি যাতে না থাকে। কারণ একটু আগে আপনার কথা শেষ হলো, আমরা একটু বিরতিতে যাব। হ্যাঁ, একটু আগে ভিপি সাহেব বলেছেন যে এটা আমরাও জানি যে এই সরকার কেন জানি মনে হচ্ছে কোনো অ্যাক্ট করছে না। এটি খুব দুর্ভাগ্যজনক। শুধু মেট্রো রেল সারাতে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, খুব দ্রুত এই কাজটি কিন্তু তারা করেছে। যে যেমন শেষ একটা চুরি করার পরিকল্পনা ছিল, যে সাগর চুরি, যে 350 কোটি টাকা লাগবে, নিশ্চয়ই যেদিন পড়েছে তার পরের দিন বলা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে মাত্র অল্প কিছু টাকায় তারা মেট্রো স্টেশন দোষী সারিয়ে ফেলেছে। এটি খুব ভালো পারফরমেন্স দেখেছে। অন্য কোথাও আমি তাদের কোনো নড়াচড়া আমি ফিল করছি না, আমার চোখে পড়ছে না। আলুর কেজি 75 টাকা। আমি নেক্সট পার্টে নিয়ে একটু বলতে চাই। ঠিক আছে, এই অবস্থা চলবে। আমরা একটা বিরতির পর ফিরছি এবার আপনাদের কাছে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সবাই হয়েছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। নুরুল হক নূর, এবার আপনার কাছে আসছি। বুধবার দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মূল কাজ সংস্কার নয়, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাটি তাদেরই, এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকার জরুরি বলে তিনি মনে করেন। তো নির্বাচন নিয়ে তো আলোচনা প্রায় সময় হচ্ছে, পাশাপাশি সংস্কার সেটি নিয়েও আলোচনা হচ্ছে। তো সেই আলোচনার ধারাবাহিকতায় প্রতিদিনই হয়তো এটা নিয়ে আপনিও হয়তো কথা বলেন বিভিন্ন জায়গায়। একটু শুনবো আপনার অভিমত মির্জা ফখরুলের বক্তব্যের প্রসঙ্গে। মির্জা ফখরুল ইসলাম সাহেব তো বাংলাদেশের রাজনীতিতে খুবই সজ্জন ব্যক্তি, এবং বলা চলে যে অন্যতম একজন জ্ঞানী গুণী মানুষ হিসেবে পরিচিত। তো ওনাদের অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ থেকে যে কথা বলেছেন সেটা খুব বেশি দ্বিমত করার সুযোগ নাই। আমাদের পদচারণা থেকেও যখন বিদেশি পার্টনারদের, ডেভেলপিং পার্টনার, স্টেক হোল্ডারদের সাথে আলাপ হয়, পরিষ্কারভাবেই বলে যে ওয়েন ইজ ইউর ইলেকশন, যে নির্বাচন কবে, এই গভর্নমেন্ট কতদিন থাকবে, আর গভর্নমেন্ট রাজনৈতিক গভর্নমেন্ট না হলে তো, বা ইলেকটেড গভর্নমেন্ট না হলে তো বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হবে না, এবং ল অ্যান্ড অর্ডারও স্বাভাবিক হচ্ছে না দেশের। তো সেদিক থেকে বিদেশিদের একটা বড় রকমের উদ্বেগ, উৎকণ্ঠা আমাদের কাছেও দৃশ্যমান হয়েছে। এবং এখন পর্যন্ত আমি জানি না সরকার আসলে কতটুকু প্রশাসনিক নিয়ন্ত্রণ
যেহেতু সরকার তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পেরেছে, কিন্তু যেহেতু আমরা বাইরে থাকি, যে আমরা দেখি যে ধরেন থানা কিংবা জেলা লেভেলে যদি খোঁজ খবর নেই, এখনও পুলিশ অনেক জায়গায় অপারেশনে যেতে ভয় পায় যে লোকজন তাদেরকে প্রতিরোধ করে কিনা। এবং বিশেষ করে পুলিশ তো তৃণমূল পর্যায়ে ল অ্যান্ড অর্ডার দেখে। গত 15 বছরে পুলিশকে এমন নিচে নামিয়েছে, পুলিশের মধ্যে খুব কম লোক পাবেন যে ঘুষ খায় নাই, 2 নাম্বারি করে নেই, বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় দেয় নেই, অত্যাচার নির্যাতন করে নেই, কম লোক পাবেন। তাহলে এখন অত্যাচার নির্যাতনটা করেছে কাকে? বিএনপি জামাতকে। এখন সেই পুলিশ কিন্তু বহাল তবিয়তে আছে ম্যাক্সিমামই, হয়তো মানে টপ লেভেলের কয়েকজন অ্যারেস্ট হয়েছে, কয়েকজন পলাতক আছে। এখন যেই পুলিশ ধরেন আপনার বরিশালের বানারীপাড়া থাকতে বিএনপি নেতাকর্মীদের ঘুষ খেয়েছে, বিএনপি নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা, গণ অধিকার এখন তো খুঁজে বাইর করছে যে হেড পোস্টিং এখন ঢাকায় কিংবা সে এখন বরগুনায় আছে। এবং এমনও কিছু কেস আমরা পাচ্ছি, ঘটনা জানতেছি যে ওই বিরোধী দলের নেতাকর্মীদেরকে মামলায় না জড়ানোর জন্য টাকা নিয়েছিল, কিংবা মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে টাকা নিয়েছিল, গ্রেপ্তার করবে না, এলাকায় থাকবে, টাকা নিয়েছিল। এখন তারা ওই পুলিশকে খুঁজে গিয়ে তার কাছ থেকে সেই টাকা এখন নিচ্ছে। এখন পুলিশের মধ্যে ভয় কাজ করতেছে যে এই কাজ করে তারা চাকরিতে থাকবেন, আবার কোন জায়গায় কেউ হামলা করে তাদেরকে আবার নতুন করে ফাঁসায় কোনো ঘটনায়, কিংবা এর জন্য মামলা করে, দুদকে অভিযোগ দেয়। তো আগের পুলিশের সেটআপের বড় একটা অংশের মধ্যে কিন্তু এই আতঙ্ক আছে, যার জন্য অনেকে বলছে যে পুলিশের নতুন নিয়োগ দরকার। এবং গত 15 বছরে একেবারে ব্লাড টেস্ট করে যেভাবে পুলিশ সহ বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে, সেখানে দলদাসদেরকে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া দরকার। এখন সেটা আবার সরকারের জন্য অনেক ক্ষেত্রে হয় লোম বাঁচলে কম্বল থাকে না, কারণ এত দলীয় লোকজন, দলদাস লোকজনকে সব জায়গায় সেট করেছে। আপনি যদি ডিসি, এসপি, পুরো প্রশাসন চেক দেন, লোকই পাবেন না। 15 বছরে তো বিএনপি জামাতের লোকজন তো খুব বেশি সুযোগ করতে পারে না প্রশাসন কাজে। লোক এখন জাস্ট ওই মাইন্ডেড। আবার ইলিয়াস ভাই যেটা বলেছে ওই উপদেষ্টার প্রসঙ্গে, ব্যবসায়ী কিংবা সংবাদ মাধ্যম, অভিনয় শিল্পীরা গত 15 বছরে কে না সরকারের দালালি চাটুকারিতা, কোন সেক্টরের লোক ছিল না? তো একটা অংশ তো দালালি করেছে, কেউ বাধ্য হয়েছে, কেউ সুবিধা নেওয়ার জন্য দালালি করেছে। এমনি এমনি তো এই ফাঁসিবাদ তৈরি হয়নি। তো কাজে এখন সেটাও একটা চ্যালেঞ্জ যে কাকে স্যাক করবে, কাকে ব্যবস্থা নেবে, কাকে প্রমোশন দেবে। তবে তারপরেও রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনাকে একটা জায়গায় যেতে হবে, একটা সেট আপ দাঁড় করাতে হবে। তো সেই জায়গা থেকে প্রশাসনে একটা অস্থিরতা আছে, ফাংশনিংয়ে দুর্বলতা আছে। এবং সবচেয়ে বড় জায়গাটা যেটা আমি মনে করি যে এখন ধরেন আপনি এই মহাসচিবের রেফারেন্সে যে কথাটি বলেছিলেন যে অর্থনৈতিকভাবে কিংবা রাষ্ট্র পুনর্গঠন রাজনৈতিকভাবে সেগুলো এটা মোকাবেলা করতে পারবে না। এখন আমি যেটা অনেক দিনের বক্তব্য বলছি, আপনার এই প্রোগ্রামে কিছুক্ষণ আগে বলছি, এখনও বলেছি, ধরেন এই সরকারের এখন স্টেকটা কারা? সরকার এই ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি এবং ইউনুস স্যার সহ কয়েকজন, প্রায় 24 জনের মতো উপদেষ্টা। এর মধ্যে 4 জন একমাত্র আসিফ নজরুল ব্যতীত আপনি কোন উপদেষ্টা রাজপথে গত 15 বছর সক্রিয়ভাবে আপনার গণতন্ত্র, গণমানুষের অধিকার অ্যাক্টিভ ছিল? কয়েকজনকে আপনি সভা সমাবেশে দেখেছেন? হ্যাঁ, আসিফ নজরুল সাহেবকে আমরা দেখেছি বিএনপির প্রোগ্রামে যেতে, বিএনপি জামাত সহ বিরোধীদের পক্ষে একটা কথা বলতে জোরালো অবস্থান নিতে, আরও 2-1 জনকে আমরা দেখেছি। এছাড়া কোন উপদেষ্টাকে, কয়জনকে আপনি দেখেছেন? আপনি বলেন, আপনি বলতে পারবেন যে 24 জন এই উপদেষ্টার মধ্যে 4 জন দেখেছি যারা রাজপথে গত এই 1.5 দশকে ইলিয়াস ভাই প্রেস ক্লাব থেকে এই স্বাধীন সাংবাদিকতা কিংবা গণমাধ্যমের জন্য লড়াই করা, গণতন্ত্রের জন্য লড়াই করা, আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথে লড়াই করা, বিএনপি জামাত আমরা যে লড়াইটা করেছি সেই লড়াইয়ে 4 জন উপদেষ্টা আমাদের সাথে ছিলেন, বলতে পারবেন? তাহলে এই যে যারা উপদেষ্টা হয়েছেন, তাহলে তাদের এই আন্দোলনের স্পিডের সাথে চিন্তা ভাবনা তো সাংঘর্ষিক। তারা এই আন্দোলনকে স্পিডকে কতটা ধারণ করেন ছাত্র নেতৃবৃন্দকে বা 2-4 জন ছাড়া। তো তাহলে আমরা যে সরকারটা চাচ্ছি, যে কর্মকাণ্ডটা চাচ্ছি, সেটা তারা যদি আন্দোলনের চেতনাকে ধারণ করেন তাহলে সাংঘর্ষিক হবে কেন অবস্থা? না, তাদের চেতনা ধারণ কেমনে করবে? আপনার যদি প্রকৃত অর্থে আপনার নিজের সন্তানের প্রতি আপনার যে দরদ থাকবে, সেটা অন্যের সন্তানের প্রতি সেই দরদটা অনেক ক্ষেত্রেই থাকে না। ধরেন এই উপদেষ্টাদেরই কথা বলেন, বশির সাহেব আমি তার খুব লুটপাট করছে, আপনার দস্যুতা বৃত্তি করছে, ব্যাংক ডাকাতি করছে, এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে খুব বেশি জানি না। আলোচনায় যেটা দেখলাম যে অনেকেই বলছে যে তার ভাই কিংবা তারা পারিবারিকভাবে আগের আওয়ামী গভর্নমেন্টের বেনিফিশিয়ারি ছিল। সেখানে ইলিয়াস ভাই যেটা বলছেন, হ্যাঁ ঠিক, তাদের বিরুদ্ধে ব্যাংক লুটপাট, ঋণ খেলাপি এই রকমের অভিযোগ এখন পর্যন্ত সামনে আসে নাই, যদিও মামলা টামলা হয়েছে। এখনকার সমাজে আমরা ভাই ভাই ভিন্ন রাজনীতি করে
এই ধরনের পরিস্থিতি দেখি। প্লাস হচ্ছে ফারুকী ভাইয়ের কথা যেটা বলা হচ্ছে, ফারুকী ভাই একজন ভালো নির্মাতা, এবং এটা ঠিক প্রত্যেক মানুষেরই অতীত থাকে, বর্তমান থাকে, ভবিষ্যৎ থাকে। এখন ফারুকী ভাই কি করেছে না করেছে সেটা আমি খুব বেশি বিতর্কে আনতে চাই না। এখন এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন, একটা অ্যাক্টিভ গভর্নমেন্ট, একটা অ্যাক্টিভ উপদেষ্টা টিম, যারা এই সংকটগুলো অ্যাড্রেস করে দেশকে একটা সঠিক জায়গায় নিতে পারবে। এখন এই সরকারের মধ্যে সেই দুর্বলতাটা দেখা যাচ্ছে, যার ফলেই তো তারা তাদের পারফরমেন্স বাড়ানোর জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। এখন প্রবলেমটা হয়েছে যে ধরেন এই সরকারের সবচেয়ে খাতিরের লোক বা সবচেয়ে ঘরের লোক হচ্ছে এই ছাত্র আন্দোলনের নেতারা। এখন তারাও কিন্তু এটা নিয়ে আন্দোলন করছে যে আমরা জানি না ফ্যাসিবাদের দোসরদেরকে এই সরকারে নেওয়া হচ্ছে, পুনর্বাসন করা হচ্ছে। তাহলে ছাত্ররা যদি না জানে, ছাত্ররা যদি রিয়্যাক্ট করে, আর পাবলিক তো রিয়্যাক্ট করবে। যেটা বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে আমাদের কিছু সহকর্মীরা, রাজনৈতিক দলের নেতারা, তাহলে ছাত্ররা কেন এই প্রতিক্রিয়াটা দেখালো? তারা কি মিডিয়া দখলে রাখার জন্য, নাকি মিডিয়ার হাইপ ধরে রাখার জন্য? কারণ এই উপদেষ্টার নিয়োগ আমার জানা মতে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা যেখানে পরিষ্কারভাবে জাতির সামনে ভাষণে বলতে পারেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, তারা যতদিন চায়, জনগণ যতদিন চায়, আমরা ততদিন থাকবো। যেখানে ছাত্র নেতৃবৃন্দকে ওইরকম একটা স্ট্রেচারে নিয়ে যায়, সেখানে ছাত্র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা ছাড়া তো উপদেষ্টা হিসেবে নিয়োগ হয় নাই। এখন ছাত্রটা পার্টি করতে চায়, সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে বা প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে করতে পারে, পার্টি যে কারো করার কথা, অধিকার আছে। এখন সরকারের থেকে আপনি মন্ত্রী হইবেন, আপনি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন, আবার ওইটাকে ব্যবহার করে একটা পার্টি করবেন, তাহলে এগুলো যদি করে রাজনৈতিক দলগুলো তো সন্দেহের চোখে দেখবে, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হবে, তাদের অবস্থান তো পরিষ্কার করতে হবে। তারা কি সরকারে থাকবে নাকি রাজনৈতিক দল করবে? সরকারে থাকলে সরকারের থেকে তারা যেভাবে আন্দোলনের সময় জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে ছিল, সেইভাবে রাজনৈতিক দল সকলের সহযোগিতায় রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাওয়া উচিত। আর যদি তারা রাজনীতি করতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে ফুললি রাজনীতিতে ইনগেজ হওয়া উচিত। কারণ তাদের রাজনীতি করা দরকার, তরুণদের রাজনীতিতে আগায় আসা উচিত, তরুণ নেতৃত্ব দরকার, নতুন নেতৃত্ব দরকার। পুরানো রাজনীতি, পুরানো নেতৃত্ব কার্যত ব্যর্থ হয়েছে বিধেই এই তরুণদের রাজপথে নেমে এসে একটা গণ অভ্যুত্থান ঘটাতে হয়েছে। এবং এই যে গণ অভ্যুত্থানে যে আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রাজনৈতিক দলগুলো অনেক কন্ট্রিবিউশন ছিলেন, তাদের ত্যাগ আছে, পাশাপাশি আমজনতার কন্ট্রিবিউশন, সাধারণ মানুষের কন্ট্রিবিউশন কিন্তু এই রাজনৈতিক দলের চেয়ে কোনো অংশেই কম না। ইলিয়াস খান, আপনার কাছে যে প্রসঙ্গে কথাগুলো হচ্ছে, না, একটা বিষয় শুধু আমি বলি, সাম্প্রতিক মন্ত্রণালয়ের দায়িত্ব চেঞ্জ হয়েছে। সেখানে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যিনি কী বলে উপদেষ্টা পরিষদে আছে, তাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। এটি নিয়ে রাজনীতিবিদদের বোধহয় আরও সন্দেহ বেড়েছে। সন্দেহ বেড়েছে এই কারণে, জানেন যে স্থানীয় সরকার প্রতিনিধি কিন্তু নাই। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এরকম বলা হচ্ছে যে তাদের পছন্দনীয় ব্যক্তিদের আগে নির্বাচিত করে বা বিভিন্ন জায়গায় বসিয়ে তারা শক্তি সঞ্চয় করে একটা বড় পার্টি করে। আমি জানি না হয়তো ইটস কারেক্ট আর নট, জনমনের ধারণা, অনেকের সাথে আমার এরকম আলাপ হয়েছে। আসলে মূল সংকটটি হচ্ছে কি, আমরা কিন্তু বারবার আশাহত হয়েছি। যেমন আমাদের পূর্বসূরীরা যখন আমাদের এই 56,000 বর্গমাইল উপহার দিলেন পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, আমরা অনেক কথা শুনেছি, অনেক মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম হারিয়েছেন, কিন্তু স্বাধীনতার পর কিন্তু সেটি আমরা পাইনি, একটি মানবিক বাংলাদেশ আমরা পাইনি। এবং শেষ পর্যন্ত কী হলো, আমাদের গণতন্ত্র হত্যা করা হলো, যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করছে, সেটি বাদ দিয়ে কী বলে যে বাকশাল কায়েম করা হয়েছিল। তারপরে আপনি আমি গণমাধ্যম কর্মী, আমাদের গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হলো, সাংবাদিকরা সব বেকার হয়ে গেল। তখন মানুষ আশাহত হয়েছে। এবং 90-এর পরে আমি 90-এর আন্দোলনের সময় আমি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র, আমার মনে আছে যে আমাদের খুব আশা ছিল যে দেশে বোধহয় ভালো একটি পরিবর্তন হবে। বিশেষ করে শিক্ষাঙ্গনের কথাই বলি, শিক্ষাঙ্গনে এরশাদ সরকারের সময় নিরপেক্ষ ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ভিসি হতেন। যে গণতান্ত্রিক সরকার আসলো, এই দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেওয়া শুরু হলো এবং আওয়ামী লীগে সেটি 16 কলা পূর্ণ করেছে। আমি লজ্জাবোধ করি, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভিপি ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিদের নিয়ে ট্রোল হয়, এটি খুব দুর্ভাগ্যজনক। আমরা কিন্তু গণতন্ত্রের এই রূপ দেখেছি। বাট এবারে যে আন্দোলনটি হয়েছে, যেমন যে 90-এর যে গণ আন্দোলন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা কলেজ ইউনিভার্সিটি কেন্দ্রিক ছিল, জাহাঙ্গীরনগর ছিল, এর বেশি কিন্তু ছিল না। বাট এবারে কিন্তু আন্দোলনটা হচ্ছে সর্বব্যাপী, গ্রামগঞ্জে, এবং স্কুলের ছেলেরাও এই আন্দোলন নেমেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, এবং মাদ্রাসা ছাত্রদের আমি দিয়েছিলাম ফার্স্ট টাইম, আমি যদি ভুল না জেনে থাকি,
এই প্রথম আন্দোলনে, সক্রিয় আন্দোলনে আমরা দেখেছি। এর আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি। সুতরাং মানুষের অনেক প্রত্যাশা। আমরা আয়নাঘর দেখেছি, আমরা মানুষ গুম হচ্ছে দেখেছি। আমি জানি না ভিপি সাহেবের বিরুদ্ধে কয়টি মামলা আছে, 500 মামলাও আছে আমাদের সোহেল ভাইয়ের নামে বোধহয় 500 মামলা, 500 হ্যাঁ, 60 লক্ষ লোক বিএনপির আসামি মামলার। এইসব ফানি জিনিস, এইসব হাস্যকর জিনিস, এইসব নির্মম জিনিস, এগুলো কিন্তু আমরা চাই না, কোনো মানুষই চায় না। আর এই সরকারের যে জিনিসটা আমাদের খুব, আমি ব্যক্তিগত আহত যে ভিপি সাহেব যে কথা একটু আগে বলেছেন যে সাধারণ মানুষ, তিনি বলেছেন 5 কোটি 5.5 কোটি, আমার মনে হয় তারও অনেক বেশি। 95% লোক এই সংবিধানে কি হলো, এটি কি ছুড়ে দিবে না রাখবে, তারপরে অন্যান্য সংস্কার হবে না না হবে, সেটি না দেখে তারা কিন্তু চায় যে আমি একটু স্বস্তিতে বাজার করতে পারি, আমার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি থাকে, আমার বাচ্চাটাকে স্কুলে পড়াতে পারি, আমি অসুস্থ হলে ন্যূনতম চিকিৎসাটা নিতে পারি। বাইরে কিন্তু খুব বেশি চিন্তা করে না, কিন্তু সেটি তো আমরা পারছি না। আপনি দেখুন দ্রব্যমূল্য কীভাবে বাড়ছে, বলা হচ্ছে সেই পলিটিক্যাল সরকারের মধ্যে সিন্ডিকেট। তো সিন্ডিকেট রাষ্ট্রের চেয়ে বড়, সিন্ডিকেট তো রাষ্ট্রের চেয়ে বড় না। খুব দুর্ভাগ্য আমাদের যে সব সময় শুনে আছি, এই রমজান আসবে এর আগে শুনবো যে এবার, আর নিশ্চয়ই আমরা সবাই শুনেছি এবার মালপত্রের দাম বাড়বে না, কিন্তু বাড়ে না এমন কোনো বছর আমার জীবদ্দশায় আমি এ পর্যন্ত দেখিনি। তারপর মানুষের মাইন্ডসেটও, আপনি দেখুন বাইরে যে বড়দিন বা অন্যান্য দিনে ডেভেলপ কান্ট্রিগুলোতে সব পণ্যের দাম কমে, সেল দেয়। আর 2টা সেল থেকে আমিও কিনেছি, আমি পোল্যান্ডে গিয়ে দেখলাম যে বিরাট লাইন, কারণ সেল দিয়েছে বড়দিনের আগে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে হয় কি, সব মানুষ বসে থাকে, এই যেমন ঈদ একটা পবিত্র বিষয়, যে এর আগে আমি দামটা বাড়িয়ে বেশি মুনাফা কীভাবে, এবং এটি ধার্মিক অধার্মিক এই প্র্যাকটিসে সবাই একই রকম। এটা আমাদের মাইন্ডসেটও চেঞ্জ করা খুব দরকার। সুতরাং আমি বলতে চাই এই সরকার প্রায়োরিটি হওয়া উচিত দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আর আমি মনে করি দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্যরা তাদের সহায়ক শক্তি, আমলাতন্ত্র বলুন, তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বলুন, এবং যত দ্রুত সম্ভব এই যে এখন যে সংকটটি হচ্ছে, একটু আগে তিনি বলেছেন যে এই যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা এই গণতান্ত্রিক আন্দোলনে কতটুকু ছিলেন বা মাঠে কতটুকু নেবেন সেই প্রশ্ন করা যায়। বাট আমার ধারণা যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে একটা জাতীয় ঐক্যের সরকার, সেটি করার সুযোগ আছে কিনা, কারণ আওয়ামী লীগ এবং তাদের দু তিনটি দল বাদে তাদের কি বলে তাদের সহায়ক সবাই কিন্তু গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে, গণতন্ত্র উদ্ধারের জন্য। এই ভিপি নূর কত মার খেয়েছে আমরা দেখেছি, আমরা বিস্মিত হয়েছি যে এতবার আক্রমণের শিকার হচ্ছে, তারপরেও সে পথ থেকে সরছে না। কিন্তু তিনি পথ থেকে সরছেন না, তিনি তার লড়াই অব্যাহত রেখেছেন। এরকম অনেক দল রেখেছেন, এই বিএনপি বলি, জামায়াত বলি, অন্যান্য যে দলগুলো আছে সবাই কিন্তু চেষ্টা, মান্না ভাই আছে, জোনায়েদ সাকি, সবাই চেষ্টা করেছে। সুতরাং আমি বলতে চাই দ্রুত একটি নির্বাচন দিয়ে একটি জাতীয় সরকারের ব্যবস্থা করে, নির্বাচন মানে প্রকৃত নির্বাচন, ডামি নির্বাচন না, লাইলাতুল ভোট না, যাতে মানুষ ভোট দিয়ে তাদের প্রকৃত প্রতিনিধি, এমন প্রতিনিধি বানাবে না যে কুইজ যে জেল খাটছে। আমরা আরেকটু বিরতিতে যাচ্ছি, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি, হাতে অল্প একটু সময় আছে। ইলিয়াস খান, আপনার কথার মাঝখানে চলে গিয়েছিলাম বিরতিতে, আপনি শেষ 1 মিনিট শেষ করে দেবো। আমি বলছি নির্বাচনী রোড ম্যাপ যদি ঘোষণা করে একটা প্যাকেজ হিসেবে সব সংস্কার হয়ে যাবে। সব সংস্কার এই অর্থে, ধরুন আমলাতন্ত্র ঠিক করতে হবে, নির্বাচন ভালোভাবে করতে হবে, নিশ্চয়ই এই সরকার চায় আমলাতন্ত্র দ্রুত ঠিক করবে, তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করবে। কারণ আমাদের মনে আছে কিন্তু ওই যে শাহাবুদ্দিন সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা কিন্তু 3 মাসে একটি নির্বাচন পরিচালনা করেছিল। এই সরকারের 3 মাস অলরেডি হয়ে গেছে, আরও তার সময় কিছু নেই, বা যৌক্তিক সময়, এখন যৌক্তিক সময় 2 বছর 3 বছর 5 বছর, তা কিন্তু হওয়া উচিত না। কারণ বাংলাদেশের মানুষের একটা ভোটের ক্ষুধা আছে এখন। দীর্ঘদিন তারা ভোট দিতে পারে না, কোথাও পারে না, পার্লামেন্টে পারে না, স্থানীয় সরকারে পারে না, স্কুল কলেজের নির্বাচনে পারে না, ট্রেড বোর্ডের নির্বাচনে পারে না, প্রফেশনাল বোর্ডের নির্বাচনে পারে না। মানে নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। সেই নির্বাচনটি যাতে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনে আয়োজন করা যায়, এবং এবার যারা আন্দোলন করেছে আমাদের শিক্ষার্থীরা,
17 থেকে 27 বছর বা 30 বছর এরকম যারা, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। কারণ ধন্যবাদ ইলিয়াস ভোটাধিকার খান। কেড়ে নেওয়া হয়েছে। দ্রুত ভোট দেওয়া হোক এবং একটি জাতীয় সরকারের যে কথা বলা হচ্ছে, জনাব তারেক রহমান যেটি বলেছেন সেটি বাস্তবায়িত, দেশে যাতে সুষ্ঠুভাবে চলে। আমরা ফিরছি আপনার কাছে, যথারীতি একটু বলে নিচ্ছি যে সময় খুবই রাইট। আমি এর জন্য সংক্ষেপে যেটা বলতে চাই, ইলিয়াস ভাই মাঝখানে যেটা বলেছিল যে এই আন্দোলনকে কেন্দ্র করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা, এমনকি বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটা প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা একটা আন্দোলনের চরিত্র দেখেছি। এইবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ছাত্র শহর থেকে গ্রামে যে একটা গণজাগরণ তৈরি হয়েছিল এই গণ অভ্যুত্থানের জন্য, সেটি কিন্তু আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করার একটা বড় মাধ্যম ছিল। তো সেটা ধরে যদি আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার এবং একই সাথে নির্বাচন, কারণ জনগণ 15 বছর ভোট দিতে পারে নাই, নির্বাচন দেখেন একটা উৎসবমুখর পরিবেশ, সেই দিকে হাঁটতে পারতাম, সেটা আমাদের সকলের জন্য একটা কল্যাণকর ব্যবস্থা হতো। তো এখন এই জন্য বারবার সব রাজনৈতিক দলগুলো বলছে যে সরকার কতদিন থাকতে চায়, কি করতে চায়, তার একটা রোডম্যাপ দরকার। সেই রোডম্যাপটা হতে পারে 6 মাসের, হতে পারে 1 বছরের, হতে পারে 2 বছরের, কিন্তু একটা রোডম্যাপ যদি জাতির সামনে সরকার প্রকাশ করে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে, তাহলে আমার মনে হয় সকলে একটা স্বস্তি পেত এবং এই যে সন্দেহ, সংশয়, অবিশ্বাস যে দানা বাঁধছে, যেটাকে কেন্দ্র করে কার্যত সরকার পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনায় সরকার কিছুটা ব্যাঘাত ঘটছে বা বেগ পাচ্ছে, সেই পরিস্থিতিটা তৈরি হতো না। কাজে আমাদের প্রত্যাশা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা সংলাপ এবং সমঝোতার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের পথে হাঁটবে সকলকে নিয়ে। তাহলেই কেবলমাত্র এই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই ত্যাগটা যথার্থ হবে। এবং আজকের এই আপনার আলোচনায় যেহেতু বিষয়টি এসেছিল, আহতদের সুচিকিৎসার জন্য আমরা বিনীত অনুরোধ জানাবো এবং আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের যথাযথ ক্ষতিপূরণ এবং সুচিকিৎসার আমরা ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাবো। আপনার দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আবারও দেখা হবে ইস্পানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।